আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর প্রথম ক্লাস। তোমাদের এই ক্লাসটি সপ্তাহে 2 দিন করে করাবো আমি। সেটির রুটিনটি কিন্তু তোমাদের এখানে দিয়ে দেওয়া রয়েছে, তো তোমরা দেখে নাও তোমাদের কোন দিন করে আমি ক্লাস করাবো। ফ্রাইডে বা শুক্রবার দিন রাত্রি 8টা থেকে, আর রয়েছে মন্ডে বা সোমবার দিন রাত্রি 8টা থেকে তোমাদের ভূগোল ক্লাস করাবো। তোমাদের এই দুটো দিন সপ্তাহে 1 ঘন্টা করে ক্লাস হবে। আমরা এই দুটো সপ্তাহে ক্লাসগুলো করে যত তাড়াতাড়ি সম্ভব তোমাদের দ্বাদশ অধ্যায়ের ভূগোলের যে প্রথম অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি তোমাদের কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা প্রত্যেকে একটি নোট খাতা বানিয়ে নেবে, অবশ্যই একটু ভালো দেখে করবে যাতে সেটি 7 থেকে 8 মাস থাকে, আর একটু মোটা দেখে করবে, কারণ 12-এ তোমাদের প্রচুর নোট লিখতে হবে, আর সব নোটগুলো যাতে একটি খাতার মধ্যে হয় সেদিকে কিন্তু তোমরা বিশেষ করে নজর দেবে। আর তোমাদের যে ইতিহাস ক্লাসটি রয়েছে সেই ক্লাসটি আমি করাবো। যারা যারা পড়বে বলে মনস্থির করেছো তাদের সেই ক্লাসগুলো লকডাউন ওঠার পরে থেকেই শুরু হবে, অর্থাৎ লকডাউন যতক্ষণ না ওঠে ততক্ষণ পর্যন্ত আমরা শুধু ভূগোলটি অনলাইনে ক্লাস করব, আর যেটি ইতিহাস রয়েছে সেটি আমরা লকডাউন ওঠার পরে থেকে শুরু করব। তো তোমাদের তো 11 পরীক্ষাটা হয়নি, আর সেটা আর হবেও না। আমাদের গভর্নমেন্ট অলরেডি বলে দিয়েছে যে 11-এ যারা পড়তো তারা 12-এর জন্য কোয়ালিফাই করে গেছে। খেলতে গেলে যেরকম হয় চান্স পাওয়া নিয়ে, যে কে কোয়ালিফাই করেছেন কে কোয়ালিফাই করেনি, তোমরাও ঠিক তেমনই। তোমাদের ভাগ্যটা খুব ভালো যে তোমাদের কোনো রকম পরীক্ষা দিতে হলো না, পরীক্ষা না দিয়ে তোমরা সবাই পাস করে গেলে। কারণ গভর্নমেন্ট থেকে অলরেডি সার্কুলার পাঠিয়ে দিয়েছে যে একাদশ শ্রেণীতে যারা পড়তো তাদের আর পরীক্ষা দিতে হবে না, তারা যাতে 12-এর জন্য পড়া শুরু করে দেয়, অর্থাৎ তাদের কোনো রকম রেজাল্টও কিন্তু হবে না। কিন্তু ক্লাস 12-এর যারা পরীক্ষা দিত তাদের কিন্তু বাকি যে 3টি পরীক্ষা বাকি রয়েছে সেই 3টি পরীক্ষা কিন্তু জুন মাসের হবে বলে গভর্নমেন্ট জানিয়েছে। তো তোমাদের টেনশন করতে হবে না, তোমাদের কিন্তু সেই পরীক্ষাগুলো আর হবে না, গভর্নমেন্ট কিন্তু তেমনই এখনও পর্যন্ত জানিয়েছে। সেই জন্য তোমরা তোমাদের পড়াশোনা কিন্তু কন্টিনিউ করে দাও। বাকি সাবজেক্টগুলো কি শুরু হয়েছে কি না আমি জানি না সেটি, কিন্তু তোমাদের কিন্তু ভূগোল ক্লাস আমি অলরেডি শুরু করে দিলাম। তার সঙ্গে এই ক্লাসটি এখানে 2 দিন সপ্তাহে রুটিন রয়েছে, একটি শুক্রবার আর একটি সোমবার দিন। তো রাত্রি 8টা থেকে প্রত্যেক দিনই ক্লাস হবে। আর তোমরা প্রত্যেকেই কিন্তু এই টাইমেই অনলাইনে চলে আসবে। আর তার সঙ্গে তোমাদের গ্রুপে কিন্তু একটা লিঙ্ক পাঠিয়ে দেওয়া হয়েছে হোয়াটসঅ্যাপের, যে লিঙ্কের মাধ্যমে তোমরা একটি চ্যানেলে পৌঁছে যাবে, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ইউটিউব চ্যানেল। সেই চ্যানেলে যখনই প্রবেশ করবে তখন সেখানে দেখবে সাবস্ক্রাইব বলে একটি অপশন রয়েছে। সেই সাবস্ক্রাইব অপশনটি তোমরা কিন্তু ক্লিক করে দেবে। তার সঙ্গে সাবস্ক্রাইবের পাশে দেখবে একটি ছোট্ট করে একটি বেল আইকন থাকবে, সেই বেল আইকনটিও কিন্তু তোমরা ক্লিক করে দেবে। এটি করার মানে হলো তোমরা যখন ক্লাসগুলো করবে, আজকে হয়তো প্রথম দিন তোমরা লিঙ্কের মাধ্যমে ওইখানে প্রবেশ করেছো, কিন্তু প্রত্যেক দিন কিন্তু লিঙ্কের মাধ্যমে সেখানে ঢোকা সম্ভব নয়। সেই জন্যে যাতে ইউটিউব খুললে পরে তোমাদের এই অনলাইন ক্লাসটি যাতে তোমরা খুব সহজেই পেয়ে যাও, সেই জন্য তোমরা কিন্তু প্রত্যেকে সেটি সাবস্ক্রাইব করে নেবে। আর সাবস্ক্রাইব করা থাকলে খুব সহজেই সেটি ইউটিউবে চলে আসবে। আর বেল আইকনটি দেওয়ার মানে হলো যখন আমি কোনো ভিডিও আপলোড করে দেবো তখন কিন্তু তোমরা সেই নোটিফিকেশনটা কিন্তু তোমরা পেয়ে যাবে। নোটিফিকেশনটা পেয়ে গেলে পরে তোমরা বুঝতে পারবে যে তোমাদের
একটি নতুন ভিডিও আপলোড করা হয়ে গেছে। তো আমি প্রত্যেক দিন টাইমলি বা টাইমের আগেই দেখবে তোমাদের কিন্তু ভিডিওগুলো আপলোড করে দেবো, এই সোমবার দিন আর হলো শুক্রবার দিন। তো তোমরা 11 পরীক্ষা যেহেতু দাওনি, তো তোমরা অনেকেই 11 অনেক জায়গায় পড়েছো, সেহেতু তোমাদের যে নাম্বার প্যাটার্নগুলো রয়েছে সেই নাম্বার প্যাটার্নগুলো তোমরা সবাই অবশ্যই হয়তো জানো। তা সত্ত্বেও আমি তোমাদের নাম্বার প্যাটার্নগুলো আরেকবার বলে দিচ্ছি, যাতে তোমাদের খুব সুবিধা হয় পড়তে, আর কোন কোন অধ্যায় থেকে কেমন নাম্বার থাকবে সেটিও আমি তোমাদের বলে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আজকে তোমাদের যে 100 মার্কসের পরীক্ষাটা এক্সামটি রয়েছে, এই 100 মার্কসের এক্সামের মধ্যে 30 নম্বর প্র্যাকটিক্যাল প্লাস প্রজেক্ট। এই 30 নম্বর কিন্তু প্র্যাকটিক্যাল আর প্রজেক্টের মধ্যে কিন্তু রয়েছে। তো 100 থেকে 30 চলে গেলে থাকে কত? 70। তোমাদের এই 70-এর মধ্যে কিন্তু তোমাদের এক্সামটা হবে, অর্থাৎ তোমাদের যে পরীক্ষা হবে সেটি কিন্তু পরীক্ষার ফুল মার্কস হলো 70। তাহলে 70-এর উপর আমাদের টোটাল প্রিপারেশনটা কিন্তু নিতে হবে। তো এই যে 70 নম্বর রয়েছে, সেই 70 নম্বরের মধ্যে তোমাদের কোশ্চেন প্যাটার্ন হবে 3 ধরনের। তার মধ্যে দুটো প্যাটার্ন থাকবে 1 নাম্বার করে, আর একটি প্যাটার্ন থাকবে 7 নাম্বার করে। এই 1 নম্বরের প্রশ্নগুলো রয়েছে দুটো প্যাটার্ন, তার মধ্যে একটি প্যাটার্নের কোশ্চেন থাকবে 21টি, আর একটি প্যাটার্নে থাকবে 14টি। আর 7 নম্বরে থাকবে 5টি কোশ্চেন, টোটাল তোমাদের 35 আর এখানে 35, এই টোটাল হলো তোমাদের 70। অর্থাৎ যদি আমি আরও সহজভাবে বলি, তোমাদের যে 1 নম্বরের কোশ্চেনগুলো রয়েছে সেখানে এমসিকিউ বলতে কী হয়, 3টি অপশন থাকবে। সেই 3টি অপশনের মধ্যে যেটি সঠিক উত্তর সেটি তোমাকে লিখতে হবে। সেই ধরনের কোশ্চেন 21টি থাকবে। আর এসকিউ টাইপের মানে শর্ট কোশ্চেন, যেটির কোশ্চেন থাকবে উত্তরটি কিন্তু তোমাকে লিখতে হবে, সেই ধরনের কোশ্চেন থাকবে 14টি। সেই ধরনের কোশ্চেন থাকবে কিন্তু 14টি। এই হলো তোমাদের 35 নাম্বার এখান থেকে শর্ট কোশ্চেন থাকবে। আর বাকি যে 35 নাম্বারটি রয়েছে সেই 35 নাম্বার কিন্তু তোমাদের বড় মার্কসের কোশ্চেন থাকবে, অর্থাৎ 7 × 5 35, আর 1 নম্বরে কিন্তু টোটাল 35। এই টোটাল তোমাদের 70-এর পরীক্ষা কিন্তু হবে। এটি ছিল তোমাদের নাম্বার বিভাজন, অর্থাৎ 70-এর মধ্যে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষা 50% হিসাবে শর্ট প্রশ্ন আর 50% হিসাবে বড় প্রশ্ন। তো শর্ট প্রশ্নের জন্য আমাদের প্রত্যেকটা অধ্যায়ের যে টেক্সট বুকটি রয়েছে সেই টেক্সট বুকটি কিন্তু আমাদের খুব ভালো করে পড়তে হবে। যদি আমরা টেক্সট বুকগুলো খুঁটে শর্ট কোশ্চেনগুলো পড়ি, তাহলে কিন্তু আমাদের এখান থেকে শর্ট কোশ্চেন ভুল হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই, অর্থাৎ 35-এ কিন্তু 35 পাওয়ার সম্ভাবনা একদম রয়েছে। আর যাদের 98, 99 পাওয়ার সম্ভাবনা রয়েছে বা আশা রেখেছে, তারা কিন্তু শর্ট কোশ্চেনে যদি একটি ভুল করো তাহলে কিন্তু তোমাদের নাম্বারগুলো 98 থেকে কিন্তু 1 করে কমতে থাকবে। সেই জন্য আমি বলবো, তোমাদের যে শর্ট টেক্সট বুকটি রয়েছে সেই টেক্সট বুকের যে শর্ট প্রশ্নগুলো রয়েছে সেই শর্ট প্রশ্নগুলো একদম টেক্সট বই ধরে করবে, যাতে কি হয় শর্ট প্রশ্নগুলো তোমাদের কোনো রকম অসুবিধা না হয়। তার সঙ্গে এই যে শর্ট প্রশ্ন রয়েছে এই শর্ট প্রশ্ন কিন্তু আমি করানোর জন্য তোমাদের উপর প্রচণ্ড চাপ দেব। তার সঙ্গে মাসে কিন্তু শর্ট কোশ্চেনগুলোর উপর আমি পরীক্ষা নেব, প্রত্যেকটা চ্যাপ্টার ধরে।
সেই জন্য আমি বলবো তোমরা শর্ট কোশ্চেনগুলো খুব ভালো করে পড়বে। আর বাকি যেটা থাকলো 35 নম্বর বড় কোশ্চেনের, এই বড় কোশ্চেনগুলো তোমরা খুব ইজি কমন পেয়ে যাবে, সেটি নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, সেটির দায়িত্ব আমার। 35 কমন পেয়ে যাবে বড় কোশ্চেন, কিন্তু তার জন্য তোমাকে একটু পড়তে হবে। যদি তুমি ভালো করে পড়ো তাহলে এই 35 নম্বর কিন্তু তোমরা কনফার্ম কমন পেয়ে যাবে। তাহলে এখানেও যদি 35 কনফার্ম কমন পেয়ে যাও, আর তোমার যদি ভালো করে পড়া থাকে, তুমি যদি সেটি খুব ভালো করে অ্যান্সার করে দিয়ে আসতে পারো, তাহলে তুমি এখানে 35 পেয়ে যাচ্ছ, আর এখানেও 35 পেয়ে যাচ্ছ, তাহলে কিন্তু তোমাদের কিন্তু 70 স্কোরিং কিন্তু এখানে হয়ে যাচ্ছে। আমি যদি বাদও দিই এখানে শর্ট কোশ্চেন একটি ভুল করেছো আর 35 এখানে তুমি 3 নম্বর কাটা গিয়েছে, তাহলে 34 থাকছে, তার সঙ্গে কত হচ্ছে 3 নম্বর যদি কাটা যায় 32 থাকবে, তাও কিন্তু তোমার 67 কিন্তু থেকে যাচ্ছে। তো ভূগোলে নাম্বার পাওয়া খুবই সহজ, শুধু একটু বেশি করে পড়তে হবে, তাহলে কিন্তু নাম্বারগুলো তোমরা খুব ইজিলি পাবে। আর তার সঙ্গে যেটি প্র্যাকটিক্যাল নিয়ে তোমাদের চাপ নিতে হবে না, প্র্যাকটিক্যালের দায়িত্ব টোটালটাই আমার। তোমরা শুধু সেই যেটি আসবে সেটি তোমরা খুব ভালো করে করবে। আর তোমাদের স্কুলে যে প্রজেক্টের খাতাটি বানাবে সেটা কিন্তু তোমরা একটু ভালো করে করবে, কারণ প্র্যাকটিক্যালের যে ব্যাপারটি রয়েছে সেই ব্যাপারটি কিন্তু 30 নম্বরের মধ্যে 20 নম্বর থাকবে কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা, আর 10 নম্বর থাকবে কিন্তু প্রজেক্ট। এই যে প্রজেক্টের খাতাটা রয়েছে, এই খাতাটি কিন্তু তোমরা স্কুলের স্যাররা যেরকমভাবে বলবে তোমরা কিন্তু সেরকমভাবেই বানাবে, কারণ স্কুলের প্রজেক্টে যদি তোমার নাম্বার কম পেয়ে যাও তাহলে কিন্তু তোমার প্র্যাকটিক্যালে এখান থেকে নাম্বার কমে যাবে। আর এদিকে যে 20 নম্বর পেয়ে রয়েছে এই 20 নম্বর একদম কমন ফেলিয়ে দেওয়ার দায়িত্ব আমার। তোমরা শুধু প্রজেক্টের খাতাটি খুব ভালো করে বানাবে। তো এই ছিল তোমাদের নাম্বার বিভাজন। তো আমরা আজকে তারপর চলে যাব তোমাদের যে দশম শ্রেণীর সূচিপত্র রয়েছে সেটি। সূচিপত্র দেখো রয়েছে কি রয়েছে, আমি তোমাদের একদম সূচিপত্র ধরে ধরে বলে দিচ্ছি কোন চ্যাপ্টার থেকে কেমন কেমন প্রশ্ন আসবে, যাতে তোমাদের খুব সহজ হয়। দেখো, তো তোমাদের যে দশম অধ্যায় মানে দশম শ্রেণী তোমাদের যে দ্বাদশ শ্রেণী বা 12-এর যে ভূগোলের সূচিপত্রটি রয়েছে সেটি দুটি ভাগে পার্ট রয়েছে, একটি হলো প্রাকৃতিক পার্ট, আরেকটি হলো অর্থনৈতিক পার্ট। প্রাকৃতিক পার্টের মধ্যে তোমাদের 7টি অধ্যায় রয়েছে, আর অর্থনৈতিক ভূগোলের মধ্যে তোমাদের 3টি অধ্যায় রয়েছে। তো এই যে প্রাকৃতিকের পার্ট 7টি অধ্যায়, তার মধ্যে কিন্তু বেশিরভাগ অধ্যায়গুলি খুব ছোটো ছোটো রয়েছে, ভয় পাওয়ার কোনো রকম দরকার নেই। তো প্রথম অধ্যায় দেখো কি রয়েছে, ভূমিরূপ প্রক্রিয়া দেখো আমি জুম করে নিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ভূমিরূপ প্রক্রিয়া, তার মধ্যে রয়েছে বহির্জাত ও তার দ্বারা সংশ্লিষ্ট ভূমিরূপ। তোমরা ক্লাস 10-এই কিন্তু পড়ে এসছো এই পার্টটা, মানে ভূমিরূপ প্রক্রিয়া। তার মধ্যে দুটো পার্ট ছিল, একটি অন্তর্জাত একটি বহির্জাত। তো বহির্জাত যে পার্টটি ছিল নদী, বায়ু, হিমবাহ, তার ফলে যে কোনো একটি স্থানে নতুন ভূমিরূপের সৃষ্টি হয় তাকেই বলবো আমরা বহির্জাত প্রক্রিয়া। আর বহির্জাত প্রক্রিয়ার ফলে সৃষ্ট বিভিন্ন ভূমিরূপের মধ্যে ছিল, যেমন নদীর ফলে সৃষ্টি হয়েছিল কি গিরিখাত, ক্যানিয়ন, জলপ্রপাত, তারপর স্বাভাবিক বাঁধ, বদ্বীপ। আর বায়ুর ফলে হয়েছিল ইঙ্গুর, ইয়ারদাং। তারপর হিমবাহের ফলে হয়েছিল কোরি, শার্ক, এডিটি। এগুলো কী হয়েছিল, সব বহির্জাত প্রক্রিয়ায় কিন্তু ভূমিরূপের সৃষ্টি হয়েছিল। সেই বহির্জাত প্রক্রিয়াটি রয়েছে, আর তার সঙ্গে যে সংশ্লিষ্ট ভূমিরূপগুলো রয়েছে সেই সংশ্লিষ্ট ভূমিরূপ। তো এই যে ভূমিরূপগুলো আমি বললাম সেই ভূমিরূপগুলো তোমাদের ক্লাস 10-এর সিলেবাসে কিন্তু ছিল, কিন্তু ক্লাস 12-এর সিলেবাসে কিন্তু তোমাদের সেই নদী, বায়ু, হিমবাহ কিন্তু নেই। তো বহির্জাত যে শক্তিগুলো রয়েছে সেই শক্তিগুলির মধ্যে অন্যান্য যে
বিষয়গুলো ছিল ভৌমজলের কার্য, সামুদ্রিক প্রক্রিয়া বা সমুদ্রের যে ঢেউ ছিল বা সমুদ্র যে তরঙ্গ ছিল, এই দুটো পার্ট কিন্তু তোমাদের ক্লাস 12-এ রয়েছে। অর্থাৎ ক্লাস 10-এ যেরকম ছিল নদী, বায়ু, হিমবাহ তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ, নদীর ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, নদীর সঞ্চয় কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, ঠিক একইভাবে ক্লাস 12-এ কিন্তু তোমাদের সেই ভৌমজলের কার্য ও তাদের ফলে যে সৃষ্ট ভূমিরূপগুলো রয়েছে, অর্থাৎ ভৌমজলের ফলে কী কী নতুন ভূমিরূপের সৃষ্টি হয় সেই ভূমিরূপগুলো, তার সঙ্গে সামুদ্রিক যে প্রক্রিয়া বা সমুদ্র তরঙ্গ তার আঘাতের ফলে যে সমস্ত ভূমিরূপের সৃষ্টি হয় সেই ধরনের ভূমিরূপগুলো কিন্তু তোমাদের প্রথম অধ্যায়ের মধ্যে রয়েছে। তারপর দেখো দ্বিতীয় অধ্যায়ে কী রয়েছে, ক্ষয়চক্র। এটি একটি নতুন অধ্যায় তোমাদের কাছে, নতুন টপিক ক্ষয়চক্র। তো তোমরা শুনেছো যে ডেভিসের যে ক্ষয়চক্রের প্রথম ধারণা দিয়েছিলেন WM ডেভিস, তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো। WM ডেভিস প্রথম ক্ষয়চক্রে আমাদের ধারণা দিয়েছিল। সেই ক্ষয়চক্রর যে তত্ত্বগুলো রয়েছে এখানে ডেভিসের, তারপর GT হ্যাকের রয়েছে, তারপর যে পাওয়েলের রয়েছে, সেই তত্ত্বগুলো কিন্তু এখানে আমাদের পড়তে হবে। তো এই ক্ষয়চক্র সম্পর্কে বিভিন্ন তত্ত্ব রয়েছে, বিভিন্ন তত্ত্ব রয়েছে বা থিওরি রয়েছে। এবার যতগুলো থিওরি রয়েছে তার মধ্যে আমাদের সবথেকে ইম্পর্টেন্ট যেটি রয়েছে সেটি হলো WM ডেভিস বা উইলিয়াম মরিস ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্রের তত্ত্ব বা থিওরি। তো তিনি যখন এই ক্ষয়চক্রের ধারণাটি দিয়েছিলেন তখন তিনি আর্দ্র অঞ্চল বা যেখানে বৃষ্টিপাত বেশি হয় সেই সমস্ত অঞ্চলের ক্ষয় প্রক্রিয়া কেমন হয় এবং সেখানে কী ধরনের ভূমিরূপের সৃষ্টি হয় সেই সমস্ত বিষয়ে যেরকম ধারণা দিয়েছিলেন, ঠিক তেমনই মরুভূমি অঞ্চলের ক্ষয়চক্র বা ক্ষয় প্রক্রিয়া কেমন হয় সেগুলোর কিন্তু খুব ভালো ধারণা কিন্তু দিয়েছিলেন। সেই জন্য তার যে ক্ষয়চক্রের ধারণাটি রয়েছে সেটি কিন্তু দুটি ভাগে ভাগ ছিল। একটি হলো স্বাভাবিক ক্ষয়চক্র বা আর্দ্র অঞ্চলের ক্ষয়চক্র, আরেকটি রয়েছে শুষ্কতার ক্ষয়চক্র বা মরু অঞ্চলের ক্ষয়চক্র বা নদীর ক্ষয়চক্র। এই পার্টটি কিন্তু আমাদের রয়েছে। অর্থাৎ ক্ষয়চক্র সম্পর্কে বিভিন্ন তত্ত্ব থাকলেও আমরা শুধু ডেভিসের যে ক্ষয়চক্রের তত্ত্বটি রয়েছে সেই তত্ত্বটি কিন্তু আমরা পড়ব, যেটি খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো তৃতীয় অধ্যায়ে কী রয়েছে তোমাদের, জলনির্গম প্রণালী ও নদী নকশা। এটিও তোমাদের কাছে একটি নতুন টপিক, যে জলনির্গম প্রণালী, যে জলনির্গম প্রণালী বা নদী নকশা জিনিসটি কী। দেখো তোমরা যারা শহর অঞ্চলে বাড়ি রয়েছে তোমরা দেখবে তোমাদের বাড়ির আশপাশ দিয়ে বা রাস্তার পাশ দিয়ে অনেক ড্রেন চলে গিয়েছে। এবার আমি যদি তোমাদের পৌরসভা এলাকা বা শহর এলাকার সমস্ত ড্রেনগুলো একটি ডায়াগ্রামের মধ্যে আঁকি, তাহলে সেই শহর এলাকার যে ড্রেনগুলো কীভাবে বিস্তৃত রয়েছে, কোন দিক থেকে কোন দিকে গিয়েছে সেই ডায়াগ্রামটি আমি স্পষ্টভাবে পেয়ে যাব। আর যখন এই ডায়াগ্রামটি স্পষ্টভাবে পেয়ে যাব তখন আমরা কি করব, একটি নকশা অবশ্যই পাব। এই যে নকশাটা তাকে বলবো আমরা জলনির্গম প্রণালী। অর্থাৎ বিভিন্ন ধরনের যে নদীগুলো কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়েছে এবং তাদের প্রবাহের ওপর ভিত্তি করে কি আকারের নকশা তৈরি করেছে তাকে বলবো আমরা জলনির্গম প্রণালী। তো খুবই সহজ চ্যাপ্টার রয়েছে, কোনো ভয় পাওয়ার অসুবিধা নেই। তারপর রয়েছে 4 নম্বর অধ্যায়ে মৃত্তিকা। দেখো 4 নম্বর অধ্যায়ে কী রয়েছে, মৃত্তিকা। 4 নম্বর অধ্যায় মৃত্তিকা। তো তোমরা ক্লাস 10-এ পড়ে এসছো ভারতের মৃত্তিকা। তো এখানে তোমাদের ভারতের মৃত্তিকার সঙ্গে সঙ্গে আমাদের সমগ্র বিশ্বের যে মৃত্তিকাগুলো রয়েছে সেই মৃত্তিকাগুলো সম্বন্ধে তোমাদের একটু ধারণা কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু উল্লেখ নেই শুধু তোমাদের ভারতের মৃত্তিকাই পড়তে হবে। অর্থাৎ পৃথিবীর সমগ্র জায়গায় কী ধরনের মৃত্তিকা হয় বা কীভাবে মৃত্তিকা সৃষ্টি হচ্ছে, কীভাবে মৃত্তিকা ক্ষয় হচ্ছে, কোথায় কোথায় কোন ধরনের মৃত্তিকা লক্ষ্য করা যায়, অর্থাৎ মৃত্তিকার শ্রেণীবিভাগ রয়েছে, তারপর মৃত্তিকা কীভাবে সংরক্ষণ করা যায় বা মৃত্তিকা সংরক্ষণ করার কী উপায় রয়েছে, তারপর মৃত্তিকার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে মূলত ভৌত ধর্ম আর রাসায়নিক ধর্ম
সেই সংক্রান্ত বিষয়গুলো কিন্তু এখানে পড়তে হবে। অর্থাৎ তোমরা যে ক্লাস 10-এ পড়ে এসেছিলে ভারতের মৃত্তিকা, সেখানে শুধু ছিল ভারতের যে মৃত্তিকাটি রয়েছে সেই মৃত্তিকা ভারতে কয়টি ভাগ করা যায়, অর্থাৎ সমগ্র ভারতে কোন কোন ধরনের মৃত্তিকা লক্ষ্য করা যায়। কিন্তু এখানে রয়েছে মৃত্তিকার গঠন, মানে সৃষ্টির কারণ, মৃত্তিকাটা কীভাবে সৃষ্টি হয়েছিল সেই সৃষ্টির প্রক্রিয়াগুলো তোমাকে পড়তে হবে। তার সঙ্গে মৃত্তিকার যে একটা লেয়ার বলে একটা স্তর রয়েছে সেই লেয়ারগুলো পড়তে হবে। মৃত্তিকার বিভিন্ন ধর্ম অর্থাৎ বৈশিষ্ট্য আমি বলতে পারি, ভৌত ধর্ম, তারপর রাসায়নিক ধর্ম রয়েছে, মূলত এই দুটি ধর্মই রয়েছে। দুটো ধর্ম কিন্তু খুব ভালো করে পড়তে হবে, অর্থাৎ মৃত্তিকা সম্পর্কে তোমাদের সব কিছু কিন্তু এখান থেকে পড়তে হবে। আর পঞ্চম অধ্যায়ে রয়েছে তোমাদের বায়ুমণ্ডল, যেটি খুব ইম্পর্ট্যান্ট। ক্লাস 10-এও তোমরা পড়ে এসেছো বায়ুমণ্ডল, সেই বায়ুমণ্ডলের সাথে অনেকটাই এখানে কিন্তু মিল থাকবে, আবার অনেকটাই কিছু নতুন পার্ট কিন্তু থাকবে। তো ঘূর্ণবাত তোমরা পড়ে এসছো, প্রতীপ ঘূর্ণবাত এগুলো পড়ে এসছো, জেট স্ট্রিম কি পড়ে এসছো, এল নিনো লা নিনা তোমরা সম্বন্ধে একটু ধারণা করে এসছো। কারণ ভারতের যে জলবায়ু ছিল সেই জলবায়ুর যে নিয়ন্ত্রকগুলো ছিল সেই জলবায়ুর নিয়ন্ত্রকের মধ্যে কিন্তু এল নিনো আর লা নিনাটি কিন্তু ছিল। তো তোমাদের একটু হলেও কনসেপ্ট থাকতে পারে, কিন্তু আমরা এখানে কিন্তু টোটালটাই ডিটেলস এগুলো পড়তে হবে। তারপর জলবায়ুর যে শ্রেণীবিভাগগুলো রয়েছে এটাও পড়ে এসছো তোমরা, নিরক্ষীয় জলবায়ু অঞ্চল, তারপর মৌসুমী জলবায়ু অঞ্চল, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল। এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে এই 4টি জলবায়ু কিন্তু তোমাদের এখান থেকে পড়তে হবে। চারটি না 3টি রয়েছে, নিরক্ষীয় জলবায়ু, মৌসুমী জলবায়ু আর ভূমধ্যসাগরীয় জলবায়ু। এই 4টি জলবায়ু কিন্তু তোমাদের পড়তে হবে। তার সঙ্গে জলবায়ুর শ্রেণীবিভাগটি রয়েছে, কোপেন দিয়েছে আর থর্নটোয়েট বলে একজন ব্যক্তি আবহবিদ রয়েছে যিনি জলবায়ুর যে শ্রেণীবিভাগ করেছেন সেই দুজনের শ্রেণীবিভাগটি তোমাদের পড়তে হবে, মূলত কোপেন আর থর্নটোয়েট। তারপরে দেখো কি রয়েছে, জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদ, এটিও পড়ে এসছো তোমরা। স্বাভাবিক উদ্ভিদের মধ্যে স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব, এটিও তোমার ক্লাস 10-এ কিন্তু পড়ে এসছো। আর স্বাভাবিক উদ্ভিদের শ্রেণীবিভাগ, বিভিন্ন ধরনের স্বাভাবিক উদ্ভিদ, হাইড্রোফাইট, জেরোফাইট, মেসোফাইট, এই জাতীয় যে স্বাভাবিক উদ্ভিদগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমার ক্লাস 10-এই পড়ে এসছো, সেগুলো এখানে রয়েছে। আর এই যে ভারতের উদ্ভিদ গোষ্ঠীর শ্রেণীবিভাগ, অর্থাৎ ভারতে কী কী ধরনের স্বাভাবিক উদ্ভিদ লক্ষ্য করা যায় সেগুলোই কিন্তু রয়েছে। তো খুব নতুন জিনিস নেই, আবার খুব পুরনো জিনিসও নেই। তোমাদের যেমন জানা রয়েছে অনেক কিছু, তেমনই আবার বেশ কিছু জিনিস কিন্তু অজানাও কিন্তু রয়েছে, সেই জিনিসগুলো কিন্তু তোমাদের পড়তে হবে। তারপর রয়েছে জলবায়ুর পরিবর্তন। জলবায়ু পরিবর্তনের মধ্যে রয়েছে জলবায়ু পরিবর্তনের কারণ, অর্থাৎ আমাদের যে এই যে জলবায়ুটা, সেই জলবায়ুটা কীভাবে পরিবর্তিত হচ্ছে সেই পরিবর্তনের কারণগুলো কিন্তু এখানে রয়েছে। আর বিশ্বের জলবায়ু পরিবর্তনে মানুষের ভূমিকা, অর্থাৎ জলবায়ু পরিবর্তনে মানুষ কী বিশেষ ভূমিকা পালন করেছে সেটি কিন্তু আমাদের খুব পড়তে হবে। আর যেগুলো রয়েছে ওজোন ক্ষয়, গ্রিন হাউস বিশ্ব উষ্ণায়ন, এগুলো কিন্তু তোমাদের রয়েছে। আর জলবায়ু পরিবর্তনের প্রমাণ, অর্থাৎ ক্রমাগত দিন বাড়ার সঙ্গে সঙ্গে যে জলবায়ুর পরিবর্তন হচ্ছে সেটি তুমি তুলে ধরবে, তার সাপেক্ষে তোমাকে বেশ কিছু প্রমাণ দিতে হবে, সেই প্রমাণগুলো সম্বন্ধে তোমাদের পড়তে হবে। আর 6 নম্বর অধ্যায়ে রয়েছে জীব বৈচিত্র্য। জীব বৈচিত্র্য তোমরা ক্লাস 11 হয়তো একটু পড়েছো। জীব বৈচিত্র্য কী, জীব বৈচিত্র্যের শ্রেণীবিভাগ রয়েছে, আর জীব বৈচিত্র্য সংরক্ষণ আর ধ্বংসের কারণ, এই পার্টগুলোই পড়তে হবে। আর তেমন এখান থেকে তেমন কিছু নেই। আর যেটি লাস্ট রয়েছে মানুষ, পরিবেশ, আন্তঃসম্পর্ক ও মিথস্ক্রিয়া, প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয়। তোমরা যেটা ক্লাস 9-এ পড়ে এসছো, দুর্যোগ ও বিপর্যয় যে চ্যাপ্টারটি পড়ে এসছো সেটি কিন্তু এখান থেকে পড়তে হবে। তো এই ছিল তোমাদের প্রাকৃতিকের পার্ট, টোটাল 7টি অধ্যায়। তো এই যে 7টি অধ্যায় রয়েছে, এই 7টি অধ্যায়ের মধ্যে থেকে আমি কিন্তু তোমাদের যে নাম্বার প্যাটার্ন হিসেবে যদি বলি, শর্ট কোশ্চেন কিন্তু এই 7টি অধ্যায় থেকেই তোমাদের থাকবে। সেই জন্য 7টি অধ্যায়ের শর্ট কোশ্চেনগুলি কিন্তু আমাদের খুব ভালোভাবে কিন্তু পড়তে হবে। আর যদি 7 মার্কসের কোশ্চেন ধরি আমি, তাহলে এখানকার যে 7টি অধ্যায় রয়েছে 7টি অধ্যায় থেকে কিন্তু 7টি অধ্যায় ইম্পর্টেন্ট না, তার মধ্যে বেশ কয়েকটি অধ্যায় বা চ্যাপ্টার রয়েছে যেগুলো পড়লেই কিন্তু আমরা সেখান থেকে সব প্রশ্নগুলো কিন্তু কমন পেয়ে যাব। সেই জন্য আমরা প্রথমে সব অধ্যায়গুলো খুব ভালো করে পড়বো, তারপরে তোমাদের যখন পরীক্ষা হবে পরীক্ষার আগে আমি ঠিক বলে দেবো কোন প্রশ্নগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট, কোন অধ্যায়গুলো তোমাদের সবথেকে বেশি পড়তে হবে বা কোন চ্যাপ্টারটা বেশি পড়তে হবে, সেই হিসাবে কিন্তু তোমাদের আমি সব লাস্টে প্রিপারেশন করিয়ে দেবো।
তো ফার্স্টে আমরা প্রত্যেকটা অধ্যায় কিন্তু ধরে ধরে পড়বো। তো তোমাদের বলে রাখি, শুধু প্রাকৃতিক ভূগোলের যে এই যে 7টি অধ্যায় আমি পেলাম, 7টি অধ্যায়ের মধ্যে কিন্তু মাত্র 7 নম্বরের 2টি প্রশ্নই থাকবে। অর্থাৎ এতগুলো অধ্যায়, তার মধ্যে 7 নম্বরে 2টো প্রশ্ন থাকবে। অবশ্যই প্রশ্নগুলোর মধ্যে অপশন দেওয়া থাকবে, সেই অপশনগুলোর মধ্যে তোমাকে কিন্তু করতে হবে। সেই জন্যে যেমন কঠিন রয়েছে, ঠিক তেমনই আবার সহজ রয়েছে। তো ভয় পাওয়ার কিছু নেই। আমি আসি 7 নম্বরের প্রশ্ন কমন ফালিয়ে দেওয়ার জন্য। আমি যেগুলো বলবো সেগুলো তার মধ্যে থেকেই আসবে। তো যাক, ঠিক আছে, সেটা যাক। তো প্রাকৃতিক ভূগোল থেকে কিন্তু 7 নম্বরের 2টো থাকবে, আর বাকি যে 3টি প্রশ্ন রয়েছে 7 নম্বরের, সেটি কিন্তু আমাদের অর্থনৈতিক যে ভূগোলটি রয়েছে সেই অর্থনৈতিক ভূগোলের কিন্তু পার্ট থেকে কিন্তু থাকবে। অর্থনৈতিক ভূগোলের যে অধ্যায় 8 নম্বর রয়েছে সেই অধ্যায় থেকে কিন্তু আমাদের থাকবে। তো এখানে দেখো, 8ম অধ্যায়ের মধ্যে ফার্স্ট রয়েছে অর্থনৈতিক ক্রিয়াকলাপ। অর্থনৈতিক ক্রিয়াকলাপের ফার্স্ট রয়েছে অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এটা তোমাদের সম্ভবত নতুন টপিক, যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ অর্থাৎ মানুষ যে বিভিন্ন কাজকর্ম করে তার উপর ভিত্তি করে আমাদের ভারতবর্ষে বলো বা সমগ্র পৃথিবীতে কয় ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ লক্ষ্য করা যায় সেগুলো। তার মধ্যে প্রাথমিক ক্রিয়াকলাপের মধ্যে রয়েছে কৃষি, এটা আমাদের পড়তে হবে। তো কৃষির এখানে অনেক কিছুই রয়েছে। তোমরা যেমন ক্লাস 10-এ পড়ে এসেছিলে, ভারতের যে কৃষি ছিল সেই কৃষিতে ধান চাষে অনুকূল ভৌগোলিক পরিবেশ, তারপর কফি চাষে অনুকূল ভৌগোলিক পরিবেশ, তারপর গম চাষে অনুকূল ভৌগোলিক পরিবেশ, সেগুলো তো রয়েছে। তার সঙ্গে কিন্তু এক্সট্রা নতুন নতুন কিন্তু টপিক রয়েছে, যেমন ডাল রয়েছে, চা, তারপর পাট রয়েছে, তারপর তৈলবীজ রয়েছে, নারকেল রয়েছে। এগুলো কিন্তু তোমাদের এক্সট্রা করে পড়তে হবে। অর্থাৎ সেখানে যেরকমভাবে পড়েছিলে ডাল চাষের অনুকূল ভৌগোলিক ধান চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো, বা গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো, কফি চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ বর্ণনা করো, ঠিক একইভাবে এখানে কিন্তু তৈলবীজ, নারকেল, বা যেমন নারকেল যেমন শ্রীলঙ্কাতে খুব ভালো পাওয়া যায়, সেই জন্য এরকম প্রশ্ন আসতে পারে, শ্রীলঙ্কায় নারকেল চাষ খুব ভালো হয় কেন, বা শ্রীলঙ্কায় নারকেল চাষে উন্নত কেন, এরকম আসতে পারে। তো পাট চাষ আসতে পারে, বাংলাদেশে পাট চাষে উন্নত কেন, বা আমাদের যে হুগলি নদী রয়েছে, হুগলি নদীর তীরবর্তী অঞ্চলে পাট কল গড়ে ওঠার কারণগুলি আলোচনা করো। এরকম প্রশ্ন কিন্তু এখান থেকে আসতে পারে। তো আমরা আস্তে আস্তে সবই করাবো, অসুবিধা নেই। তোমরা থাকবে, আমি থাকবো, পরীক্ষা আসবে, সবই কমন পাবে। তো এটা অধ্যায় 8ম অধ্যায়ের মধ্যে রয়েছে 2টো পার্ট, একটা অর্থনৈতিক ক্রিয়াকলাপ আর হলো প্রাথমিক ক্রিয়াকলাপ হিসেবে কৃষি। তারপরে আমরা চলে যাই 2য় অধ্যায়। অর্থাৎ যদি আমরা দেখি 8ম অধ্যায়ের মধ্যে কিন্তু 5টি পার্টই রয়েছে, যেটা আমি বললাম অর্থনৈতিক ক্রিয়াকলাপ ছিল 5 ধরনের। তো প্রথমের মধ্যে রয়েছে কৃষি, আর দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে রয়েছে শিল্প, আর তৃতীয় স্তরের মধ্যে রয়েছে অর্থনৈতিক ক্রিয়াকলাপ, আর চতুর্থ স্তর আর পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ কিন্তু রয়েছে। তো তার মধ্যে অবশ্যই কৃষি আর শিল্পটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কৃষি থেকে 7 মার্কসের একটি কোশ্চেন হবেই, আর শিল্প থেকে 7 মার্কসের একটি কোশ্চেন হবেই, কোনো ডাউট নেই, কনফার্ম হবে। তোমরা যদি না হয় বিগত সালগুলোর প্রশ্নগুলো দেখবে, দেখে আমাকে জানাবে যে আমি যেটা বললাম সেটা ঠিক না ভুল। কিন্তু তোমাদের একটা কথা বলে রাখি, এখানে কিন্তু শিল্প থেকে যদি অপশন থাকে, তাহলে কৃষি থেকে কিন্তু অপশন থাকবে না। অর্থাৎ এখানে কিন্তু কৃষির সাথে অপশন থাকে, তো শিল্পের সাথে অপশন থাকবে না। অথবা শিল্পের প্রশ্নের সাথে যদি অপশন থাকে, তো কৃষির প্রশ্নের সাথে কিন্তু কোনো রকম অপশন থাকবে না। অর্থাৎ একটি প্রশ্ন থাকবে, তোমাকে সেটি কিন্তু উত্তর দিতে হবে। তাহলে দেখো, এখানে দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে কী রয়েছে, ভারতের ভারতের শিল্প। দেখো, দেখা না গেলে পরে আমি তাও বলে দিচ্ছি, তোমরা একটু শুনে নাও, সেটা ভালো করে, তাও হবে। দেখো, এখানে দ্বিতীয় স্তরের ক্রিয়াকলাপ রয়েছে শিল্প। সেই শিল্পটির গড়ে ওঠার পেছনে, অর্থাৎ শিল্প কারখানাটি কোথায় গড়ে উঠবে, কোন জায়গায় শিল্প কারখানাটি গড়ে উঠলে সব থেকে ভালো হবে,
সেগুলির জন্য কিন্তু বেশ কয়েকটি থিওরি বা তত্ত্ব রয়েছে। তার মধ্যে ওয়েবারের তত্ত্ব রয়েছে, আর অগস্ট লস এর বাজার এলাকা তত্ত্ব রয়েছে। দুটো তত্ত্ব রয়েছে, ওয়েবার আর লস এর, এই দুজনের তত্ত্ব কিন্তু রয়েছে তোমাদের সিলেবাসে। তাছাড়া আরও অনেক তত্ত্বই রয়েছে যেগুলো তোমাদের সিলেবাসে নেই। এবার এই তত্ত্ব তো গেল তোমাদের কোথায় শিল্প কারখানা গড়ে উঠবে সেই বিষয়টি। এবার যে বিভিন্ন ধরনের যে শিল্প কারখানা গড়ে উঠবে, সেই শিল্প কারখানাগুলোর যে কাঁচামালের উপর ভিত্তি করে গড়ে উঠবে, সেগুলোর উপর ডিপেন্ড করে তাদের এক একটা নাম হবে। সেই নামগুলোর মধ্যে যেমন রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, অর্থাৎ বিভিন্ন ধরনের যে খাদ্যজাত শিল্প কারখানা রয়েছে, আমরা যে খাই বিভিন্ন ধরনের জেলিগুলো যে খাই, সেগুলি কি অবশ্যই কোনো একটি শিল্প কারখানা থেকে গড়ে ওঠে তো? ঠিক তেমনই তার নাম হয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। তারপর কার্পাস বয়ন শিল্প, তোমরা আগে পড়ে এসছো। রেডিমেড বস্ত্র শিল্প, যেটা আমরা পড়ি রেডিমেডে, যেটা আমি যেটা পড়ে আসি সেটাই রেডিমেড বস্ত্র শিল্প। তারপর বাংলাদেশের পাট শিল্প রয়েছে, ভারতের পাট শিল্প রয়েছে, তারপর কাগজ শিল্প রয়েছে, রবার শিল্প রয়েছে, লৌহ ইস্পাত শিল্প রয়েছে, পেট্রোকেমিক্যাল শিল্প রয়েছে, ইঞ্জিনিয়ারিং শিল্প রয়েছে, মোটর গাড়ি নির্মাণ শিল্প রয়েছে। এই কয়েকটি কিন্তু শিল্প রয়েছে। তো দেখো, এই কয়েকটির মধ্যে তোমরা কিন্তু আগেই কিন্তু অনেকগুলো কিন্তু শিল্প পড়ে এসছো, অনেকগুলো কিন্তু আগেই পড়ে এসছো। যেমন যদি প্রথম থেকে আমি ধরি, কার্পাস শিল্পটা তোমরা আগেই পড়ে এসছো। তারপর তারপর লৌহ ইস্পাত শিল্পটা তোমরা পড়ে এসছো, পেট্রোকেমিক্যাল শিল্পটা পড়ে এসছো, ইঞ্জিনিয়ারিং শিল্প কিন্তু আগে ক্লাস 10-এই পড়ে এসছো, মোটর গাড়ি শিল্পটাও কিন্তু পড়ে এসছো। সেখানে শুধু ভারতের কিন্তু ছিল এই শিল্পগুলির ওপর বর্ণনা, কিন্তু এখানে কিন্তু ভারতের সঙ্গে কিন্তু ওয়ার্ল্ডেরও কিন্তু পড়তে হবে, কারণ তোমরাও এখন বড় হয়েছে, সেই জন্য সিলেবাসটাও তোমাদের বড় হয়েছে। যখন ক্লাস 10-এ ছিলে তখন শুধু তোমরা ভারতের লৌহ ইস্পাত শিল্প কারখানা পড়েছো, পেট্রোকেমিক্যাল শিল্প পড়েছো। এবার যেহেতু ক্লাস 12-এ পড়ো, সেহেতু তোমাদের সিলেবাসটাও কিন্তু একটু বড় হয়েছে। ভারতের সঙ্গে সঙ্গে আমাদের ভারতের বাইরে যে সমস্ত জায়গায় এই শিল্প কারখানাগুলি বিশেষ উন্নতি লাভ করেছে, সেগুলোও কিন্তু তোমাদের পড়তে হবে। আর যে বাকি যেগুলো থাকলো, তার মধ্যে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প জানোই, সেটা বলেই দিলাম একটু। রেডিমেড বস্ত্র শিল্প আর পাট শিল্প তো সবাই জানো, আর কাগজ শিল্প আর রবার শিল্প, এই কয়েকটি কিন্তু তোমাদের জানা নেই, সেগুলো আমরা খুব ভালো করে পরবর্তীকালে পড়ব। তারপর রয়েছে চতুর্থ স্তরের, তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ, চতুর্থ স্তরের, আর হলো পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। তো এগুলো আমাদের অতটা ইম্পর্ট্যান্ট নেই, শুধু আমাদের এখান থেকে শর্ট প্রশ্নগুলো খুব ভালো করে পড়তে হবে, আর বড় প্রশ্ন এখান থেকে তেমন হয় না। আর অধ্যায় রয়েছে 9, অধ্যায় 9 রয়েছে জনসংখ্যা, অর্থাৎ এটিও কিন্তু তোমার ক্লাস 10-এ পড়ে এসছো। মনে করো ক্লাস 10-এ যখন পরীক্ষা দিয়েছিলে, তখন ভারতের জনসংখ্যা বলে একটি চ্যাপ্টার ছিল। সম্ভবত তোমাদের সময় কিন্তু এই প্রশ্নটি এসেছিল, ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণ। 5 মার্কসে কিন্তু এই প্রশ্নটি এসেছিল, মনে হয়, সম্ভবত, মেবি মনে হয় এসেছিল। ঠিক তেমনই এখানে যে জনসংখ্যাটি রয়েছে, এখানে শুধু ভারতের জনসংখ্যা পড়লে হবে না, বিশ্বের বা ওয়ার্ল্ডের জনসংখ্যাও কিন্তু আমাদের পড়তে হবে বা জানতে হবে। তো এখানে দেখো, জনসংখ্যার মধ্যে কী রয়েছে, জনবসতি ঘনত্ব রয়েছে বা জনঘনত্ব রয়েছে, সেটি তোমরা আগেই জানো। মানুষ জমির অনুপাত রয়েছে। তারপর জনসংখ্যা বৃদ্ধি আর পরিব্রাজন, এটাও তোমরা আগে থেকেই জানো। পরিব্রাজন মানে এক জায়গা থেকে আর এক জায়গায় যে যাওয়া, তাকেই বলো পরিব্রাজন। তোমরা যখন বাড়ি থেকে আমার এখানে পড়তে এসছো, সেটাও কিন্তু একটা পরিব্রাজনের মধ্যে পড়ে, সেটা শিক্ষা সংক্রান্ত পরিব্রাজন আর ডেইলি বা দৈনিক পরিব্রাজনের মধ্যে কিন্তু একটি পড়ে। আর জনসংখ্যা পরিবর্তনের নির্ধারকের মধ্যে স্ত্রী পুরুষ অনুপাত, আর বিশ্বব্যাপী জনসংখ্যার বন্টন রয়েছে। আর একটি তত্ত্ব রয়েছে যেটি হলো জনসংখ্যা বিবর্তন তত্ত্ব, থমসনের একটি তত্ত্ব রয়েছে, যেটি জনসংখ্যা বিবর্তন তত্ত্ব। তো এগুলো পুরনোই জিনিস। আর রয়েছে পরে রয়েছে বসতি। বসতি তো তোমার পড়ে এসছে, গ্রামীণ বসতি আর পৌর বসতি। ক্লাস 10-এ সম্ভবত পড়েছে, হয়তো একটু হলো কনসেপ্ট ছিল। গ্রামীণ পৌর বসতিটা ছিল আদমশুমারি কাকে বলে, আদমশুমারি অনুসারে শহরের শ্রেণীবিভাগ,
তারপর আদমশুমারি অনুযায়ী শহরের সংজ্ঞা দাও, এই প্রশ্নগুলো তোমরা পড়ে এসেছিলো। অর্থাৎ পুরো বহিতে কিন্তু পড়ে এসছো, গ্রামীণ বসতি যেটা রয়েছে সেটি কিন্তু তোমরা পড়োনি। তো সেটা কিন্তু তোমাদের নতুন একটা পার্ট, সেটা কিন্তু তোমাদের পড়তে হবে। আর যেটা রয়েছে ভারতের নগরায়ন, এটা তো তোমরা পড়েই নিয়েছো। আরেকটা লাস্ট অধ্যায় রয়েছে, সেটি হলো আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, এখানে এটা টোটালটাই তোমাদের নতুন অধ্যায়, নতুন একটা টপিক, যে সম্পর্কে তোমাদের কিন্তু কোনো রকম ধারণাই নেই। এক কথায় তোমাদের উন্নয়নের ধারণা মানে কোনো এক জায়গার যে শিল্প কারখানাটি রয়েছে বা রাস্তাঘাট রয়েছে বা বসতবাড়ি রয়েছে, সেই রাস্তাঘাট বলো, শিল্প কারখানা বলো, সেগুলোর ডেভেলপমেন্ট করার জন্যে যে বিভিন্ন ধরনের পরিকল্পনা গ্রহণ করা হয়, সেই সংক্রান্ত বিষয়ের ওপর যে চ্যাপ্টারটি রয়েছে সেটি কিন্তু আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন। অর্থাৎ এখানে কী থাকবে, পরিকল্পনা থাকবে কিছু, যে পরিকল্পনার মাধ্যমে কী হবে, কোনো একটি জায়গার উন্নয়ন ঘটানো হবে। যেমন ছত্তিশগড় রয়েছে, বেঙ্গালুরু রয়েছে ভারতের, মূলত ভারতেরই এটি কিন্তু রয়েছে, আর হলদিয়া বন্দরের বিকাশ রয়েছে, এই তিনটেই রয়েছে। তো এই ছিল তোমাদের টোটাল ক্লাস 12-এর সিলেবাসটা। আমি আশা করি তোমরা সকলে একটু ধারণা বা কনসেপ্ট একটু ক্লিয়ার হয়েছে। তো আর নাম্বার প্যাটার্নগুলো তোমাদের আমি বলে দিলাম, যে প্রাকৃতিকের পার্ট থেকে 7 নম্বরে 2টো থাকবে। আর শর্ট প্রশ্ন যেগুলো রয়েছে, শর্ট প্রশ্ন তো কোনো কথাই নেই, শর্ট প্রশ্ন তোমাদের ওইখান থেকে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু খুঁটে খুঁটে পড়তে হবে। 7 নম্বরের প্রশ্ন যেমন আমি তোমাদের খুব ইজি কমন ফালিয়ে দিতে পারবো, কিন্তু আমি কিন্তু শর্ট প্রশ্ন কিন্তু কমন ফালিয়ে দিতে পারবো না। সেই জন্য তোমাকে শর্ট কোশ্চেনগুলো তোমাকে কী করতে হবে, চ্যাপ্টার ধরে ধরে কিন্তু তোমাকে শর্ট কোশ্চেন পড়তে হবে। তোমরা করবে, আমি করাবো, সব ক্লিয়ার হয়ে যাবে। আর অর্থনৈতিক ভূগোল থেকে 7 নম্বরের 3টি থাকবে, তার মধ্যে কৃষি থেকে একটি থাকবে, শিল্প থেকে একটি থাকবে, আর লাস্টে যে দুটো ছিল জনসংখ্যা আর হলো আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, এখান থেকে একটি থাকবে। আর এখান থেকে জনসংখ্যা থেকে একটি কনফার্ম থাকবে, অর দিয়ে থাকবে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন, এখান থেকে একটি থাকবে। তো এই ছিল তোমাদের ক্লাস 12-এর সিলেবাস। তো আজকে আমরা যেটা প্রথম অধ্যায় তোমাদের একটু শুরু করব, আমি শুরু করে কতটা পারি দেখে লিখিয়ে দিই তোমাদের, তোমরাও লিখেও নাও। তো আমাদের আজকে তোমাদের প্রথম অধ্যায়ের যে রয়েছে ভূমিরূপ প্রক্রিয়া, তার মধ্যে পার্ট রয়েছে বহির্জাত প্রক্রিয়া শুধু রয়েছে, সেই বহির্জাত প্রক্রিয়াটি কিন্তু তোমাদের আমি আজকে পড়াবো। অর্থাৎ বহির্জাত প্রক্রিয়াটি দেখি আজকে যদি পারি তো তোমাদের কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করবো, কারণ আজকে প্রথম দিন ক্লাস তোমাদের, যেহেতু ভূগোলের অনেকটা বিষয় তোমাদের সূচিপত্র বা তোমাদের বই এখনও হয়তো কারোর কাছে নেই, সেহেতু তোমাদের সূচিপত্র সম্পর্কে একটু ধারণা বা কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়াটা আমার খুব দরকার ছিল আমার মনে হয়। সেই জন্য কিন্তু আমি তোমাদের সিলেবাসটা কিন্তু সব লাইন ধরে ধরে আমি বলে এলাম যে কী কী রয়েছে, আর নাম্বার প্যাটার্নগুলো আমি বলে এলাম। তো ঠিক আছে, আজকে যেটি পড়বো সেটি হলো বহির্জাত প্রক্রিয়া। আর তোমাদের বলি, এখন তোমরা তো অনলাইনে ক্লাস করছো ঠিকই আছে, যখন লকডাউন উঠে যাবে তখন কিন্তু এখানেই পড়তে আসবে, কিন্তু এখানে যখন পড়তে আসবে তখন কিন্তু তোমাদের কিন্তু যেগুলো সঙ্গে লাগবে এখানে পড়তে গেলে, তার মধ্যে একটি তো নোট খাতা, আমি আগেই বললাম, ফার্স্টেই বললাম নোট খাতা একটা বানিয়ে নেবে, বড় করে মোটা দেখে একটু নেবে, যাতে একটা খাতার মধ্যে সব প্রশ্নগুলো লিখতে পারো, প্রাকৃতিকের পার্ট, অর্থনৈতিকের পার্ট টোটালটাই লিখতে পারো, সেরকম একটি খাতা নিয়ে নেবে। একটি রাফ খাতা নিতে হবে, যেখানে কী থাকবে, পরীক্ষা থাকবে, পরীক্ষা সংক্রান্ত বা পড়া বিষয় মানে পড়া সংক্রান্ত যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু সেখানেই লিখতে হবে। আর একটি থাকবে শর্ট প্রশ্নের খাতা। তোমরা আগে যারা পড়তে তারা জানো কীভাবে শর্ট প্রশ্ন করতে হয়। যদি তোমরা কারো কাছ থেকে বইগুলো কালেক্ট করতে পারো তো আমি বলবো বইগুলো কালেক্ট করে নিয়ে তোমরা কিন্তু শর্ট প্রশ্নগুলো পড়া শুরু করে দাও, কারণ কিন্তু তোমাদের কিন্তু ক্লাস 12-এর সময় কিন্তু এমনি কম, তোমরা সবাই জানো। তার মধ্যে কিন্তু আমরা অলরেডি কিন্তু আমাদের এই বিপর্যয়ের জন্য কিন্তু 1 মাস অলরেডি আমরা পিছিয়ে গিয়েছি। সেই জন্যই কিন্তু আমি কিন্তু তোমাদের এই লকডাউনের মিডলেই কিন্তু আমি তোমাদের অনলাইন ক্লাসেস করানো শুরু করে দিয়েছি, নাহলে কিন্তু আমি লকডাউন ওঠার পরেই আমি ক্লাস করানোর চেষ্টা করতাম, কিন্তু যা দেখলাম লকডাউন দিনকে দিন বেড়েই যাচ্ছে। এবার 3 মে তোমাদের লকডাউন ওঠার কথা, সেটা যে উঠবে তারও কোনো গ্যারান্টি নেই।
যদি উঠে যায় তো কপালে কপালে খুব ভালো, তোমাদেরও ভালো আমাদেরও খুব ভালো, কারণ খুবই অসুবিধার মধ্যেই আছে। তো লকডাউন উঠে গেলে তোমাদের সঙ্গে সবার দেখা হবে, তখন তো যেরকম ক্লাস করতাম আমরা সেরকমই ক্লাস করব। আর এই যে তোমাদের অনলাইন ক্লাসটা এখানে হচ্ছে, এটা কিন্তু আর অফ হবে না, এটা কিন্তু কন্টিনিউ সারা বছরই তোমাদের ক্লাস এখানে কিন্তু হবে। এখানে বিশেষ করে শর্ট প্রশ্নগুলোর উপর কিন্তু তোমাদের বেশি গুরুত্ব বা জোর দেওয়া হবে কিন্তু, অর্থাৎ শর্ট প্রশ্নের উপর তোমাদের কিন্তু এখানে কিন্তু অনলাইন পরীক্ষা নেওয়া হবে সপ্তাহে একটি করে, প্রত্যেকটা অধ্যায় ধরে ধরে একটি করে শর্ট প্রশ্নের পরীক্ষা নেওয়া হবে। তো দেখো আজকের যে চ্যাপ্টারটি রয়েছে সেটি তাহলে তোমরা বের করে নাও, ওপরে যা খাতার মধ্যে, তোমাদের বাড়িতে যদি কারো নতুন খাতা থাকে সেই খাতার মধ্যে লিখে নিতে পারো, আর যদি না থাকে তাহলে পুরনো একটি খাতার মধ্যে লিখে নাও। পরে এর মধ্যেই লকডাউনের মধ্যেই যদি পারো একটি খাতা নিয়ে সেই খাতার মধ্যে কিন্তু টুকে নেবে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমের দিকে চলে যাই। ওপরের চ্যাপ্টারের নাম লিখে নাও, বহির্জাত প্রক্রিয়া। লিখো, প্রথম প্রশ্ন লিখো আজকের, ভূমিরূপ প্রক্রিয়া বলতে কি বোঝায়? ভূমিরূপ প্রক্রিয়া বলতে কি বোঝায়? উত্তর লিখো। যেসব প্রাকৃতিক ও রাসায়নিক প্রক্রিয়া ভূপৃষ্ঠের রূপ অর্থাৎ পৃথিবীর বাইরের ভূমিরূপের পরিবর্তন ঘটায়। তাদের ভূমিরূপ প্রক্রিয়া বলে। যেমন অবনমন বা আরোহণ। পরের প্রশ্ন লিখো, ভূমিরূপ প্রক্রিয়ার শ্রেণীবিভাগ করো। ভূমিরূপ প্রক্রিয়ার শ্রেণীবিভাগ করো। তো তোমরা এখানে একটি চার্ট করে নেবে, মাঝখানে ভূমিরূপ প্রক্রিয়া। এই ভূমিরূপ প্রক্রিয়াকে ফার্স্ট 3টি ভাগে ভাগ করা যায়, এরকম 3টি ভাগ করে দেবে। ফার্স্ট যেটি রয়েছে সেটি হলো পার্থিব প্রক্রিয়া, পয়াকার থয়রে প্রসি ব, পার্থিব প্রক্রিয়া। এর নিচে প্রথম ব্র্যাকেটে লিখে নাও নদী, বায়ু, ভূমিকম্প ইত্যাদি। দু নম্বর লিখো
অপার্থিব প্রক্রিয়া। 2 নম্বর লিখো অপার্থিব প্রক্রিয়া। 2 নম্বর লিখো অপার্থিব প্রক্রিয়া। অপার্থিব প্রক্রিয়া নিচে লিখে নেবে উল্কাপাত। 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 তাহলে 3টে পার্ট হয়ে গেল এখানে, সরি 2টো পার্ট হলো। আর 3 নম্বর পার্টে লিখো মানব প্রক্রিয়া। 3 নম্বর পার্টে লিখো মানব প্রক্রিয়া। এই 3টি পার্ট চলে গেল। এবার পার্থিব প্রক্রিয়ার নিচে আবার 2টি ভাগ করো। পার্থিব প্রক্রিয়ার নিচে আবার 2টি ভাগ করো আবার, অর্থাৎ এরকম পার্ট ছিল, এতে 3টে পার্ট ছিল। এই যে পার্টটি ছিল ফার্স্টের পার্ট, একে আবার 2টি ভাগে ভাগ করবে। 1 নম্বরে লিখবে অন্তর্জাত প্রক্রিয়া। 1 নম্বরে লিখো অন্তর্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়া। অন্তর্জাত প্রক্রিয়ার নিচে লিখবে, প্রথম ব্র্যাকেটের ভেতরে লিখবে ভূমিকম্প, অগ্ন্যুৎপাত। ভূমিকম্প, অগ্ন্যুৎপাত। 2 নম্বরে লিখবে বহির্জাত প্রক্রিয়া। 2 নম্বরে লিখবে বহির্জাত প্রক্রিয়া। 2 নম্বরে লিখবে বহির্জাত প্রক্রিয়া। এবার অন্তর্জাত প্রক্রিয়াকে আবার তোমরা 2টি ভাগে ভাগ করো। 2টি ভাগে ভাগ করো। অন্তর্জাত প্রক্রিয়াকে তোমরা আবার 2টি ভাগে ভাগ করো। লিখো 1 নম্বর দিয়ে লিখো ধীর অন্তর্জাত প্রক্রিয়া। ধীর, ধয় দীর্ঘি বয়সীন্দ্র, ধীর অন্তর্জাত প্রক্রিয়া। তার নিচে লিখো প্রথম ব্র্যাকেট দিয়ে লিখবে মহাদেশীয় গঠন। মহাদেশীয় গঠন। 2 নম্বরে লিখে নাও আকস্মিক প্রক্রিয়া। আকস্মিক প্রক্রিয়া বা হঠাৎ করে যেটি হয় সেটি হলো আকস্মিক প্রক্রিয়া। তার নিচে প্রথম ব্র্যাকেট দিয়ে লিখে নেবে ভূমিকম্প, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত প্রভৃতি। তো তোমরা দেখো এখানে একটা চার্টটা যে রয়েছে, এই চার্টটা কিন্তু শুরু হয়েছে ভূমিরূপ প্রক্রিয়া থেকে। এবার চ্যাপ্টারের নাম কিন্তু রয়েছে ভূমিরূপ প্রক্রিয়া। তো ভূমিরূপ প্রক্রিয়ার যে চ্যাপ্টারটির নাম রয়েছে সেই চ্যাপ্টারের মধ্যে এই যে পার্টগুলো রয়েছে আমাদের ভূমিরূপ প্রক্রিয়া 3টি পার্ট, পার্থিব প্রক্রিয়া, তা মহাজাগতিক প্রক্রিয়া বা অপার্থিব প্রক্রিয়া আর মানব প্রক্রিয়া, সেটি সম্পর্কে তোমাকে শুধু একটু কনসেপ্ট রাখতে হবে। আর এখান থেকে তেমন কিছু পড়ার দরকার নেই। এবার এই যে পার্থিব প্রক্রিয়াটি যেটি রয়েছে সেই পার্থিব প্রক্রিয়াকে আবার 2টি ভাগে ভাগ করা যায়। একটি হলো অন্তর্জাত প্রক্রিয়া, একটি হলো বহির্জাত প্রক্রিয়া। এবার এই যে বহির্জাত প্রক্রিয়াটি রয়েছে এই প্রক্রিয়াটি কিন্তু তোমাদের স্পেশালভাবে এখানে পড়তে হবে, কারণ চ্যাপ্টারের নামটি রয়েছে ভূমিরূপ প্রক্রিয়া, তারপর ডট দিয়ে রয়েছে বহির্জাত প্রক্রিয়া। বহির্জাত প্রক্রিয়ার মধ্যে তোমাদের উদাহরণ যেমন রয়েছে নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজলের কার্য, এগুলো যেমন উদাহরণ রয়েছে। তার মধ্যে শুধু সমুদ্র তরঙ্গ আর ভৌমজলের কার্য তোমাদের কিন্তু ক্লাস 12-এর সিলেবাসে রয়েছে।
আর নদী, বায়ু, হিমবাহ যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা ক্লাস 10-এ কিন্তু পড়ে এসছো। তাহলে ক্লাস 12-এ আমরা যেটা পড়বো সেটি হলো ভৌমজলের কার্য বা কাস্ট অঞ্চল বা কাস্ট অঞ্চল, আরেকটি হলো সমুদ্র তরঙ্গ বা সমুদ্রের কার্য। এই দুটি কিন্তু আমাদের চ্যাপ্টারের মধ্যে কিন্তু রয়েছে। আর বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো সম্বন্ধে আমাদের শুধু কনসেপ্ট থাকলেই কিন্তু আমাদের হয়ে গেল, সেগুলো কিন্তু আমাদের পড়ার তেমন কোনো রকম দরকার নেই যে আমাকে সেগুলো ডিসকাস করতে হবে, আরও বেশি করে পড়তে হবে, কারণ সেগুলো আমাদের সিলেবাসে কিন্তু নেই, সেগুলো সব টোটালটাই আউট অফ সিলেবাস। আমি শুধু তোমাদের এটা করালাম এই জন্যে যে বহির্জিত প্রক্রিয়াটি কোথা থেকে এসছে সেটি জানানোর জন্যই। তো পরের প্রশ্ন লিখো। পার্থিব প্রক্রিয়া কাকে বলে? পার্থিব প্রক্রিয়া কাকে বলে? উত্তর লিখো। পৃথিবীতে যেসব ভূগঠনকারী প্রক্রিয়া ঘটে, যেসব ভূগঠনকারী প্রক্রিয়া ঘটে এবং বিভিন্ন ধরনের ভূমিরূপ গঠন করে তাদের পার্থিব প্রক্রিয়া বলে। যেমন রয়েছে অগ্ন্যুৎপাত, আবহবিকার প্রভৃতি। পরের প্রশ্ন লিখো। অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে? অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলে? উত্তর লিখো। ভূ অভ্যন্তরে সৃষ্টি হওয়া বলের প্রভাবে ক্রিয়াশীল করফলা রশ্মি অন্তঃস্থয় আকার তালিবসায় দীর্ঘ ল ক্রিয়াশীল যে প্রক্রিয়া স্থানীয় বা আঞ্চলিকভাবে কোনো কঠিন ভূত্বকের যে পরিবর্তন ঘটায় তাকে অন্তর্জাত প্রক্রিয়া বলে। যেমন ভূমিকম্প, অগ্ন্যুৎপাত প্রভৃতি।
ভূমিকম্প, অগ্ন্যুৎপাত প্রভৃতি। পরের প্রশ্ন লিখো, বহির্জাত প্রক্রিয়া কি? বহির্জাত প্রক্রিয়া কি? উত্তর লিখো। ভূপৃষ্ঠের বাইরে সৃষ্টি হওয়া, ভূপৃষ্ঠের বাইরে সৃষ্টি হওয়া বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে, বিভিন্ন প্রাকৃতিক শক্তির মাধ্যমে যেসব ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায়, যেসব ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় ভৌত ও রাসায়নিক প্রক্রিয়ায় কোনো স্থানের ভূমিরূপের পরিবর্তন হয়, কোনো স্থানের ভূমিরূপের পরিবর্তন হয়, সেই সব প্রক্রিয়াকে বহির্জাত প্রক্রিয়া বলে, সেই সব প্রক্রিয়াকে বহির্জাত প্রক্রিয়া বলে। যেমন নদী, বায়ু, কমাদে, হিমবাহ, সমুদ্র তরঙ্গ প্রভৃতি। পরের প্রশ্ন লিখো, অপার্থিব বা মহাজাগতিক প্রক্রিয়া কাকে বলে? অপার্থিব বা মহাজাগতিক প্রক্রিয়া কাকে বলে? উত্তর লিখো। পৃথিবীর বাইরে থেকে, পৃথিবীর বাইরে থেকে আগত কোনো বস্তু বা উপাদান, আগত কোনো বস্তু বা উপাদান ভূপৃষ্ঠে এসে নতুন ভূমিরূপ গঠন করলে, নতুন ভূমিরূপ গঠন করলে তাকে অপার্থিব প্রক্রিয়া বলে, তাকে অপার্থিব প্রক্রিয়া বলে। যেমন উল্কাপাত, যেমন উল্কাপাত। তবে দেখো, আজকে যেটি লিখলাম সেটি হলো ভূমিরূপ প্রক্রিয়া কাকে বলে, তার শ্রেণীবিভাগ, আর সেই যে শ্রেণীবিভাগ ছিল তার মধ্যে কিছু পার্ট আজকে ডিসকাস করা হলো। আমি তোমাদের একটু বলে দিই যতটা সম্ভব। ভূমিরূপ প্রক্রিয়া বলতে কি বোঝো? আমাদের পৃথিবীতে, বা যদি ভারতের ক্ষেত্রে ধরি, ভারতের স্থলভাগের উপর
বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের আকৃতির ভূমিরূপ লক্ষ্য করা যায়, বা ভূপৃষ্ঠ লক্ষ্য করা যায়। এবার কোনো একটি ঘটনা যখন ঘটলো বা কোনো একটি শক্তি এর ওপর এমনভাবে কার্য করলো বা ক্রিয়া করলো, যার ফলে কি হলো, সেই ভূপৃষ্ঠটি বা ভূমিরূপটি দেখতে যেরকম ছিল তার আকৃতির যখন পরিবর্তন হলো, তখনই তাকে বলবো আমরা ভূমিরূপ প্রক্রিয়া। প্রক্রিয়া যোগ করার কারণ হলো এখানে ভূমিরূপের সাথে, কারণ ভূমিরূপটি তো আগে একটি আকৃতি নিয়েছিলই, সেটি এস আকৃতি হোক, এল আকৃতি হোক, ত্রিভুজ আকৃতি হোক, বৃত্তাকার হোক, কোনো একটি মাধ্যম বা শক্তি বা বল দ্বারাই সেটা সময়ের সাপেক্ষে যখন আকৃতির পরিবর্তন করে, তখনই তাকে বলবো আমরা ভূমিরূপ প্রক্রিয়া। তোমাদের বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আমি আরও সহজভাবে বলি। তোমরা যখন ক্লাস 5-এ পড়েছিলে বা ক্লাস 6-এ যখন পড়েছিলে, তখন তোমরা যেরকম দেখতেছিলে আজকে ক্লাস 12-এ পড়ো, সেটি কি দেখতে একই রকম রয়েছে? অবশ্যই কিন্তু না। ক্লাস 5-6-এ যেরকম দেখতেছিলে আজকে কিন্তু তার আকৃতির কিন্তু বিভিন্ন পরিবর্তন ঘটেছে, সেটা শারীরিক হোক বা চেহারাগত দিক থেকে হোক। তাহলে একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে তুমি কি খাওয়া দাওয়া করেছো তার রেসপেক্টে, অথবা আবহাওয়ার রেসপেক্টে কোনো একটা মাধ্যম তো রয়েছেই, তার ফলে কী হয়েছে, তোমার পরিবর্তন হয়েছে। তো চেহারার বা আকৃতির কী হয়েছে, যে পরিবর্তন, সেটাই হলো ভূমিরূপ। তাহলে তোমরা একটু ধরে নাও তোমাদের বাড়িতে একটি বড় একটি মাটির স্তম্ভ ছিল, মাটির ঢিপি ছিল। সেই মাটির ঢিপিটা কি হলো, বৃষ্টির আঘাতে দীর্ঘদিন ধরে ক্ষয়প্রাপ্ত হতে 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 সেটি আগে দেখতে যেরকম ছিল, ক্ষয়প্রাপ্ত হওয়ার পর কি সেটি সেরকমই ছিল? অবশ্যই কিন্তু না। সেটি কী হয়েছে, আকৃতির কিন্তু পরিবর্তন করেছে। এই যে আকৃতির যে পরিবর্তন, এটি হলো ভূমিরূপ প্রক্রিয়া। এই ভূমিরূপ প্রক্রিয়াকে 3টি ভাগে ভাগ করা গিয়েছে। একটি হলো পার্থিব প্রক্রিয়া, একটি হলো অপার্থিব প্রক্রিয়া, আরেকটা হলো মানবিক বা মানব প্রক্রিয়া। তো পার্থিব প্রক্রিয়া কাকে বলবো? আমাদের পৃথিবীতেই অবস্থিত, আমাদের পৃথিবীতেই অবস্থিত রয়েছে এমন বিভিন্ন যে ঘটনাগুলো রয়েছে, যেমন বিভিন্ন প্রাকৃতিক শক্তি রয়েছে, উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ, তারপর নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, তারপর ভৌম যে জল, তার সঙ্গে মাটির নিচে রয়েছে ভূমিকম্প, মাটির নিচে যে ঘটনাগুলো হয়, ভূমিকম্প, অগ্ন্যুৎপাত, তার মধ্যে এগুলো কি আমাদের পৃথিবীর মধ্যেই তো রয়েছে। এই এতগুলো শক্তির যে কোনো একটি মাধ্যমের দ্বারা যখন ভূপৃষ্ঠের ওপরে অবস্থিত কোনো একটি স্থানের ভূমিরূপের পরিবর্তন হবে, তখন তাকে বলবো আমরা পার্থিব প্রক্রিয়া। পার্থিব কাকে বলবো? পৃথিবীতে যেসব ভূগঠনকারী প্রক্রিয়া ঘটে, অর্থাৎ পৃথিবীর মধ্যেই ঘটবে, বাইরে থেকে কোনো জিনিস এসে আক্রমণ করে কিন্তু ভূমিরূপের পরিবর্তন ঘটাবে না। তার সঙ্গে কী হবে, ভূমিরূপের কিন্তু পরিবর্তন ঘটাবে, তখনই তাকে বলবো আমরা পার্থিব প্রক্রিয়া। সেটা ভূমিকম্পের ফলে হতে পারে, অগ্ন্যুৎপাতের ফলে হতে পারে,
বিভিন্ন যে প্রাকৃতিক বা স্থিতিশীল শক্তি রয়েছে, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, প্রাকৃতিক শক্তি, উষ্ণতা, বৃষ্টিপাত এগুলো দ্বারা হতে পারে। অর্থাৎ পৃথিবীতে উপস্থিত রয়েছে এমন কোনো ঘটনার দ্বারা যখন ভূপৃষ্ঠের কোনো একটি স্থানের ভূমিরূপের পরিবর্তন বা চেহারার বা আকৃতির পরিবর্তন হবে, তখনই তাকে বলবো আমরা পার্থিব প্রক্রিয়া। আর অপার্থিব প্রক্রিয়া কাকে বলবো? তাহলে এটা তো পৃথিবীতে মধ্যে থেকে গেল। তা পৃথিবীর বাইরে, এবার পৃথিবীর বাইরে কী হচ্ছে? আমাদের যে গ্রহটি রয়েছে, গ্রহের পাশে কি বিভিন্ন মহাজাগতিক বস্তু ঘোরাঘুরি করছে। সেগুলো যদি কোনো এক সময় আমাদের পৃথিবীর কোনো একটি স্থানে এসে পড়ে, তাহলে যেখানে পড়বে সেখানে কি হবে? ভূমিরূপের কী হবে? পরিবর্তন হবে না? বিশাল একটা গর্তের সৃষ্টি হবে। অর্থাৎ আকারের কী, সেই জায়গাটার কী আকারের কী হলো? পরিবর্তন হলো। এই যে যখন আকারের পরিবর্তন হলো, তখনই তাকে বলবো আমরা অপার্থিব প্রক্রিয়া। যেমন উল্কাপাত রয়েছে, পৃথিবীর বাইরে থেকে এসছে, তো পৃথিবীর বাইরে থেকে এসে পৃথিবীর ওপর আঘাত করেছে এবং পৃথিবীর বিভিন্ন স্থানে ভূমিরূপের কিন্তু পরিবর্তন ঘটিয়েছে, তখনই তাকে বলবো আমরা অপার্থিব প্রক্রিয়া। মানব প্রক্রিয়া তো জানোই, মানুষের দ্বারা আমি কি করলাম, বাড়িতে বালুর একটা ঢিপি দিলাম, সেই বালুর ঢিপি আমি কি করলাম, খেলতে খেলতে লাথি মেরে হাত দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে দিলাম। তাহলে যখন বালুর ঢিপিটা দেখতে যেরকম ছিল, আমি খেলার পর কি সেটা দেখতে সেরকম থাকলো? অবশ্যই কী হলো, চেঞ্জ হয়ে গেল বা পরিবর্তন হয়ে গেল। সেটাই হলো মানব প্রক্রিয়া। অর্থাৎ মানুষের দ্বারা যখন কোনো একটা স্থানের ভূপৃষ্ঠের বা ভূমিরূপের পরিবর্তন ঘটবে, তখনই তাকে বলবো আমরা মানব প্রক্রিয়া। তো আবার পার্থিব প্রক্রিয়াকে দুটি ভাগে ভাগ করা গিয়েছিল, একটি হলো অন্তর্জাত প্রক্রিয়া আর হলো বহির্জাত প্রক্রিয়া। তো অন্তর্জাত প্রক্রিয়া কাকে বলবো? অন্তর মানে ভেতরে, আর বহির মানে কি? বাইরে। তাহলে আমাদের যে পৃথিবী রয়েছে, পৃথিবী পৃষ্ঠের বাইরে কিছু শক্তি থাকে, আর পৃথিবীর অভ্যন্তরে কিছু ঘটনাবলী ঘটে, যার দরুন কী হয়, ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের ভূমিরূপের কিন্তু পরিবর্তন ঘটে। তাহলে পৃথিবীর ভিতরে যে সমস্ত ঘটনাবলী ঘটবে, যার ফলে যখন ভূপৃষ্ঠের উপরে কোনো একটি স্থানের ভূমিরূপের পরিবর্তন ঘটাবে, তখনই তাকে কিন্তু আমরা অন্তর্জাত প্রক্রিয়া বলব। যদি আমি আরও নর্মাল উদাহরণ দিই, ধরো আমাদের কোনো এক সময় কী হয়েছে, শরীর খারাপ হয়েছে, আমি খুব অসুস্থ হয়ে পড়েছি। এইবার আমি অসুস্থ হওয়ার পর আমি কি করলাম, 1 মাস 1.5 মাস টোটালটাই বেড রেস্ট নিয়ে নিলাম। যখন আমি বেড রেস্ট নিয়ে নেব, তখন আমি অসুখ হওয়ার পর বা অসুস্থ হওয়ার আগে আমি দেখতে যেরকম ছিলাম, অসুস্থ হওয়ার পর কি সেরকমই দেখতে মনে হয়? দেখে মনে হয় না যে কেমন জানি হয়ে গেছে, অর্থাৎ ওর চেহারাটা মনে হচ্ছে না ভেঙে গেছে। তার মানে কি, শরীরের ভেতরে কিন্তু এমন একটি ঘটনা ঘটলো, যার ফলে কী হলো, তার কিন্তু চেহারার কিন্তু পরিবর্তন হলো। ঠিক তেমনই আমাদের যে পৃথিবী রয়েছে, পৃথিবীর ভেতরে এমন কিছু ঘটনাবলী ঘটে, যেগুলোর ধরুন কী হয়, ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের ভূমিরূপের কিন্তু পরিবর্তন ঘটায়। এবার যখন এই ভূপৃষ্ঠের বিভিন্ন স্থানের যে পরিবর্তন ঘটাবে, তখনই তাকে কিন্তু বলবো আমরা অন্তর্জাত প্রক্রিয়া। দেখো তোমাদের কারেন্ট চলে গেল, সেই জন্য ছবিটা কিন্তু এরকম হয়ে গেল। তো আর একটু রয়েছে, একটু শেষ করে দিই তোমাদের আজকে। আর বহির্জাত মানে পৃথিবীর চলে এসছে আবার পৃথিবীর বাইরে। পৃথিবীর বাইরে এমন অনেক ঘটনাবলী রয়েছে, যেমন নদী রয়েছে, বায়ু রয়েছে, হিমবাহ রয়েছে, তো সমুদ্রের যে ঢেউটা রয়েছে, তারপর ভৌমজল রয়েছে। ভৌমজল কী হয়, পৃথিবীর বাইরেই কিন্তু হয়। আমরা পৃথিবীর বাইরেই ধরি। তোমরা ভাবতে পারো এটা মাটির নিচে হচ্ছে, কিন্তু মাটির নিচে কিন্তু না। মাটির নিচে ভাবতে পারো মাটির নিচে, এটা তাহলে কী করা হয়, ভূপৃষ্ঠের ওপরে। কিন্তু আমরা কিন্তু এটা ভূপৃষ্ঠের যেহেতু খুব মাটির গভীরে যায় না, সেহেতু কিন্তু আমরা এটা বহির্জাত প্রক্রিয়া হিসাবেই ধরি। তো ভৌমজল এগুলোর ফলে কী হয়, তার সঙ্গে আরও রয়েছে প্রাকৃতিক শক্তি, উষ্ণতা রয়েছে, বৃষ্টিপাত রয়েছে, সূর্যের তাপ রয়েছে, আবহবিকার রয়েছে। এগুলোর ফলে যখন ভূপৃষ্ঠের ওপরে অবস্থিত কোনো একটি স্থানের ভূমিরূপের পরিবর্তন ঘটায়, তখনই তাকে বলবো আমরা বহির্জাত প্রক্রিয়া। আর ভূমিরূপ মানে ভয় পাওয়ার কিছু নেই। ভূমিরূপ মানে যে কোনো একটা জায়গার রূপ বা চেহারা। তোমাদের বাড়ির কোনো মাটির ঢিপিও হতে পারে, তারপর তোমাদের যে বিল্ডিংটা রয়েছে, সেটাও, বাড়ির যে বিল্ডিংটা রয়েছে, সেটাও কিন্তু একটা ভূমিরূপ। তুমি কল্পনা করে নিতে পারো সেগুলো।
তো এগুলো যখন ভূপৃষ্ঠের বাইরের বিভিন্ন ঘটনাবলীর দ্বারা যখন কী হবে, ভূমি পরিবর্তন হবে, ভূমির চেহারার পরিবর্তন হবে, তখনই তাকে বলো বহির্জাত। এবার মাটির নিচে কী হলো, একটা ভূমিকম্প হলো বা অগ্নুৎপাত হলো, বা তোমাদের বাড়ির নিচে কী হলো, ভূমিকম্প হলো বা অগ্নুৎপাত হলো। এবার যখনই ভূমিকম্প হবে তখন তোমাদের কী হবে, বিল্ডিংগুলো কী হবে, ভেঙে পড়বে। এবার যখনই ভেঙে পড়বে তখন কী হলো, আগে দেখতে ভূমিকম্প হওয়ার আগে যেরকম ছিল বিল্ডিংটা, ভূমিকম্প হওয়ার পর কি আর সেরকম রয়েছে? সেরকম তো আর নেই, আকৃতির বা চেহারার পরিবর্তন হয়েছে। সেটাই হলো অন্তর্জাত প্রক্রিয়া। আর যদি সূর্যের তাপে, প্রচণ্ড সূর্যের তাপে যদি তোমাদের বাড়ির দেওয়ালগুলো ফেটে যায় বা ভেঙে পড়ে যায়, তাহলে সেই দেওয়ালের আকৃতির বা চেহারার কী হয়, পরিবর্তন হয়। সেটাই হলো বহির্জাত প্রক্রিয়া। অর্থাৎ যেটা পৃথিবীর ভেতরে হয়, ভূপৃষ্ঠের ভেতরে, সেটা হলো অন্তর্জাত, আর যেটা ভূপৃষ্ঠের বাইরে হয় সেটা হলো বহির্জাত প্রক্রিয়া। তো আশা করি তোমাদের সবারই মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি ক্লিয়ার না হয় তো আমাকে একটু গ্রুপে আমাকে বলে দিও, আমি না হলে এরপর আবার সেটা বুঝিয়ে দেওয়ার কিন্তু চেষ্টা করব। আর তোমরা প্রত্যেকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনটি কিন্তু তোমরা ক্লিক করে দেবে। কারণ যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু আমরা যে রুটিনটা রয়েছে তোমাদের, শুক্রবার দিন আর সোমবার দিন 8টা থেকে যে ভিডিওগুলো আমি আপলোড করবো তোমরা কিন্তু সেটাই পাবে না। তখন কিন্তু তোমাকে ইউটিউবে গিয়ে খুঁজতে হবে, নাহলে যে লিঙ্কটি আমি তোমাদের পাঠিয়ে সেই লিঙ্কে ক্লিক করে আবার ঢুকতে হবে। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তোমরা ইউটিউবে যখনই যাবে দেখবে তোমাদের নোটিফিকেশান চলে আসবে, সেই নোটিফিকেশানে ক্লিক করলে পরে তোমরা কিন্তু ভিডিওগুলো পেয়ে যাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে, আর ভালো না লাগলেও লাইক করে দিও, আনলাইক কেউ করো না। ঠিক আছে, বাই বাই।